নমস্কার, আমরা তোমাদের জিকে ক্লারের পরবর্তী ক্লাস নাম্বার 8 শুরু করব। এর আগে আমাদের 7 পর্যন্ত ক্লাস হয়েছে। প্রত্যেকেই যারা জেনারেল নলেজে স্ট্রং হতে চাও, যারা ভাবছো ভালো পরীক্ষায় একটা ভালো নম্বর পেয়ে আসবে, তাদের প্রত্যেককে বলবো এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের কিন্তু অবশ্যই প্রচুর ভিডিও দেওয়া হবে কিন্তু এখানে, এবং বিভিন্ন পরীক্ষা দেওয়া হবে, শুধু একটা দুটো পরীক্ষা না। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস নাম্বার 8। দেখো 1 নম্বর প্রশ্ন কি দিয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন দিয়েছে আমাদের, রাজ্যের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচন হন? আমাদের প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হন? অপশন এ দেখো, জনগণের দ্বারা সরাসরি, লোকসভার সদস্যদের দ্বারা, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য দ্বারা, বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা, না প্রধান বিচারপতিদের দ্বারা। তাহলে তোমরা প্রত্যেকে মনে রাখবে, আমাদের যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কিন্তু সরাসরি নির্বাচন হন না, এটা মনে রাখবে, ইনডিরেক্ট নির্বাচন হন। এবং কাদের দ্বারা? তাহলে তিনি নির্বাচিত হন বিশেষ করে আমাদের যে লোকসভা ও বিধানসভা, লোকসভা, বিধানসভা এবং রাজ্যসভা। এখান থেকে একটা রাজ্যসভা দিয়ে দেই। রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা, এই তিনটি সভার যে তোমার নির্বাচিত এমএলএ ও এমপি থাকবেন। বোঝালো? তাহলে আমাদের রাজ্যসভা, লোকসভার যে নির্বাচিত এমপি তারা এবং বিধানসভার নির্বাচিত এমএলএ তারা, তাদের দ্বারাই কিন্তু আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানে কিন্তু কোনো ধরনের নমিনেটেড কোনো মেম্বার ভোট প্রদান করতে পারেন না, তারা থাকেন ইমপিচমেন্টে। কিন্তু নমিনেট মেম্বাররা কিন্তু কখনো রাষ্ট্রপতির নির্বাচনে ভোট প্রদান করতে পারেন না। তাহলে কি হবে? আমাদের অপশন নাম্বার সি হবে একদম সঠিক। জনগণের দ্বারা সরাসরি ইলেকশন কোথায় কোথায় হয়? দেখো, জনগণের দ্বারা সরাসরি ইলেকশন হয় 3 জায়গাতে হয়। কোথায়? একটা হয় লোকসভা, 3-4 জায়গায়। দেখো, একটা লোকসভা, একটা বিধানসভা, একটা তোমার গ্রাম পঞ্চায়েত এবং আরেকটি তোমার কি বলো, পৌরসভা। এই 4 জায়গায় কিন্তু সরাসরি ইলেকশন হয় মানুষের দ্বারা। লোকসভা, বিধানসভা, তোমার পঞ্চায়েত আর তোমার পৌরসভা, এই 4 জায়গাতে হয় কিন্তু তোমার কি বলতো, এই 4 জায়গাতে হয় তোমার সরাসরি ইলেকশন হয়। চলো পরবর্তী প্রশ্ন আমাদের, ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নির্বাচন করতে হয়? যদি কোনো কারণে ধরো রাষ্ট্রপতি যদি মারা যান বা কোনো কারণে তার পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতিকে, মানে যিনি রাষ্ট্রপতি হবেন, তার পদটাকে পূরণ করার জন্য 6 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে। ক্লিয়ার? বোঝালো? না 3 মাস, না 9 মাস, না 1 বছর। তাহলে কোনো রাষ্ট্রপতির পদ যদি ফাঁকা হয়ে যায়, তাহলে 6 মাসের মধ্যে কিন্তু আবার নতুন নির্বাচন করে নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হবে। এবং যে এই যে 6 মাস, তাহলে এই 6 মাসে পদটা খালি থাকে? কিন্তু খালি থাকে না। এই যে 6 মাস, এই 6 মাসে কি করা হয়, যিনি উপরাষ্ট্রপতি থাকেন, ভারতে যিনি উপরাষ্ট্রপতি থাকেন, তাকে কিন্তু এই পদটা দিয়ে দেওয়া হয়। এই 6 মাসের জন্য তাকে রাষ্ট্রপতি পদ দেওয়া হয় এবং রাষ্ট্রপতি সমস্ত তোমার লাভ বা যে সমস্ত তোমার জিনিস সুযোগ সুবিধা ভোগ করেন, সমস্ত কিছু কিন্তু এই উপরাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়, আর শুধুমাত্র 6 মাসের জন্য। এরপর 6 মাস পরে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার পর তিনি কিন্তু তার পদটা ছেড়ে আবার তিনি উপরাষ্ট্রপতি পদে নিয়োগ হয়ে যান। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন কক্ষের চেয়ারম্যান হন? দেখো, এই যে উপরাষ্ট্রপতি,
এই উপরাষ্ট্রপতি কোন কক্ষের তিনি চেয়ারম্যান হন? তো দেখো, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, নীতি আয়োগ। দেখো, লোকসভার যিনি প্রধান হন, তিনি হলেন স্পিকার, বিধানসভার যিনি প্রধান হন তিনি হলেন রাজ্যের স্পিকার বা বিধানসভার স্পিকার, তাকে বলা হয় বিধানসভার স্পিকার। আর রাজ্যসভার যিনি চেয়ারম্যান হয় তাকে বলা হয় কিন্তু কি বলো, উপরাষ্ট্রপতি। অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভার, আমাদের উপরাষ্ট্রপতি হন এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন। এবং নীতি আয়োগের চেয়ারম্যান হন তোমার প্রাইম মিনিস্টার, পিএম বা বলবো আমরা প্রাইম মিনিস্টার হন তোমার নীতি আয়োগের চেয়ারম্যান। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের নাম্বার 4 দেখো, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি না লোকসভার স্পিকার? দেখো, আমাদের যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করার মনে রাখবে ভারতের প্রধান বিচারপতি। তিনি আমাদের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। কিন্তু যদি কোনো কারণে এই প্রধান বিচারপতি না থাকেন, তবে আমাদের যে সুপ্রিম কোর্টের যিনি সব থেকে প্রবীণতম, তিনি কিন্তু এই শপথ বাক্যটি পাঠ করান। তাহলে আমাদের অপশন নাম্বার সি হবে। খুব পরীক্ষায় দেয় প্রশ্নটি, লক্ষ্য রাখবে। নাম্বার 5 দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইমপিচমেন্টের কথাটি বলা হয়েছে? 52 নম্বর ধারা, 61 নম্বর ধারা, 72 নম্বর ধারা না 76 নম্বর ধারা? আর মনে রাখবে যে আমাদের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেল হলো তোমার নাম্বার 61 নম্বর আর্টিকেল। 61 নম্বর আর্টিকেলে তাকে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। যেখানে 52 নম্বর যে আর্টিকেল রয়েছে, এখানে বলা হচ্ছে কি যে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি থাকবেন। তাহলে 52 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি থাকবেন। 72 নম্বর বলা হচ্ছে কি বলতো, পার্ডনিং পাওয়ার, রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ার, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমা দেওয়ার পাওয়ার। তুমি যদি কোনো ক্রাইম করো, অনেকে বলে দেখবে যে রাষ্ট্রপতির কাছে যাও, রাষ্ট্রপতি তার ক্রাইমটাকে কমিয়ে দেবে। হ্যাঁ, এই পাওয়ারটা হয় পার্ডনিং পাওয়ার। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে কাউকে ক্ষমা করতে পারেন। সেই ক্ষেত্রে অনেক ধরনের তোমার কন্ডিশন আছে, সেগুলো আমাদের পুরো থিওরির গল্প। এখানে শুধু মনে রাখবে যে রাষ্ট্রপতি কিন্তু কোনো ক্রাইম যদি কেউ করে থাকে, রাষ্ট্রপতি কিন্তু তাকে ক্ষমা করতে পারেন। আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে সেখানে। তাহলে এই সম্পর্কে বলা হচ্ছে তোমার 72 নম্বর ধারাতে। এবং 76 নম্বর ধারায় বলা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেলের কথা। তাহলে 76 নম্বর ধারায় বলা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল, যিনি ভারতের সব থেকে হাইয়েস্ট ল অফিসার, বলেন তিনি অ্যাটর্নি জেনারেল। চলো এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 6 দেখো। এবার দেখো, পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ না গ্রাম সংসদ? দেখো, আমাদের যে তোমার পঞ্চায়েত ব্যবস্থা, এই পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত। আমাদের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত। দেখো 3টি স্তর কি কি দেখো। ফার্স্ট স্তর মনে রাখবে গ্রাম পঞ্চায়েত, আমাদের যে দ্বিতীয় স্তর অর্থাৎ উপরে যে থাকে, যে বডিটা উপরে থাকে, তার নাম মনে রাখবে পঞ্চায়েত সমিতি। এবং তার উপরে যেটা থাকে তার নাম তোমার জেলা পরিষদ। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে সবার নিচে একদম গ্রাম পঞ্চায়েত,
তার উপরে আমরা বলবো কি পঞ্চায়েত সমিতি, এবং তার উপরে আছে কি বলতো জেলা পরিষদ। তার মানে এইখানে সর্বোচ্চ স্তর কোনটি, তাহলে আমরা বলবো জেলা পরিষদ। অপশন নাম্বার সি হবে আমাদের জেলা পরিষদ। চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার 7। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? দেখো রাজ্যসভায় মনোনীত করতে পারেন কতজন সদস্যকে রাষ্ট্রপতি? 2 জন, 10 জন, 12 জন, না 15 জন? তো প্রত্যেক মনে রাখবে যে উত্তর হবে 12 জন। মনে রাখবে রাষ্ট্রপতি মোট 12 জনকে রাজ্যসভায় তোমার নির্বাচন করতে পারেন, মনোনীত করতে পারেন। এবং এই যে 12 জন, এই 12 জন কোন কোন ফিল্ড থেকে আসেন মনে রাখবে? সাহিত্য, সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং সমাজ, সমাজ সেবা। তাহলে সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং সমাজ সেবা এইগুলো ক্ষেত্র থেকে এই 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি নিজে রাজ্যসভার জন্য মনোনীত করেন। এবং দেখো এর আগে অর্থাৎ আগে কিন্তু 2 জন মেম্বারকে লোকসভার জন্য, 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় নিয়োগ করা যেত। কিন্তু এখন যেহেতু ভারতবর্ষে অ্যাংলো ইন্ডিয়ান নেই আর, সেই কারণে এই পদটি কিন্তু তোমার বন্ধ করে দেওয়া হয়েছে 2 জন মেম্বারকে। আর এমনি রাজ্যসভাতে তোমার 12 জন মেম্বারকে মনোনীত করা অবশ্যই হয়। আমাদের দ্বারা অপশন সি হলো সঠিক উত্তর। এরপর দেখো নাম্বার 8। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রত্যেকে জানো প্রশ্নটি। ডক্টর জাকির হোসেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, ভিবি গিরি, না জিএস পাঠক? তাহলে আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর এস রাধাকৃষ্ণন। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী আমাদের নাম্বার 9 নম্বর। উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দেবেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ জমা দেবেন? তো দেখো ধরো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রপতি তার পদত্যাগ জমা দেন। রাষ্ট্রপতি তার পদত্যাগ জমা দেন উপরাষ্ট্রপতির কাছে, আর উপরাষ্ট্রপতি তার পদত্যাগ জমা দেন রাষ্ট্রপতির কাছে। কিন্তু ক্লিয়ার? তাহলে ইনি দেন ইনাকে, ইনি দেন ইনাকে। লক্ষ্য রাখবে রাষ্ট্রপতি দেন উপরাষ্ট্রপতিকে, আর উপরাষ্ট্রপতি দেন রাষ্ট্রপতিকে। তাহলে আমাদের কি হবে সঠিক উত্তর? অবশ্যই অপশন নাম্বার বি হবে রাষ্ট্রপতি। চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার 10। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কত বছর হয়? যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হন, প্রধান থেকে শুরু করে গ্রামের যে মেম্বার গুলো হন, তাদের মেয়াদ বা আমাদের সময়কাল কত থাকে তাদের? 4 বছর, 5 বছর, 6 বছর, না 3 বছর? মনে রাখবে অবশ্যই 5 বছর। একটা কথা সবসময় রাখবে, যাদের ইলেকশন হয়, যেমন লোকসভা, যেমন তোমার বিধানসভা, যেমন তোমার পঞ্চায়েত, যেমন তোমার পৌরসভা, যাদের ইলেকশন হয় তাদের কিন্তু সবসময় টার্ম কাল থাকবে 5 ইয়ার্স। অবশ্যই উত্তর হবে 5 বছর। পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার উপর থাকে? পঞ্চায়েতের যে নির্বাচন হয়, এই নির্বাচনটা করান কে? তো দেখো একটা কথা মনে রাখবে, আমার দুটো জিনিস মনে রাখবে। একদিকে বলবো আমরা লোকসভা, লোকসভা, বিধান, তোমার রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, আর তোমার বিধানসভা। ক্লিয়ার? তিনটাই দিকে। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা একদিকে, আর একদিকে তোমার পঞ্চায়েত। পঞ্চায়েত
এবং 2 নম্বর বলবো আমরা পৌরসভা। পৌরসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। মনে রাখবে এই যে তিনটা নির্বাচন করান ভারতীয় নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন কমিশন। তাহলে আমাদের যে বর্তমানে ভোট হচ্ছে বিধানসভা, তাহলে এই ভোটটা কিন্তু করাচ্ছে কি বলতো ভারতীয় নির্বাচন কমিশন। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এই তিনটের ভোট করান কিন্তু তোমার কি বলো ভারতীয় নির্বাচন কমিশন। আর যে পঞ্চায়েত আর পৌরসভা এর ভোটটা করান কিন্তু তোমার রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। ক্লিয়ার প্রত্যেক আশা করি এখানে। চলো নেক্সট আমাদের প্রশ্ন দেখো নাম্বার 12 দেখো। দেখো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমাদের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া না ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া? তো মনে হবে আমাদের সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংকের নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন বি হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় 1935 সালে। 1935 সালে তৈরি হয় কোন অ্যাক্টের মাধ্যমে? আরবিআই অ্যাক্ট। আরবিআই অ্যাক্ট 1934 মনে রাখবে। তাহলে আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয় 1935 সালে। আর এই ব্যাংকটিকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হয় 1949 সালে। ঠিক আছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুসারে 1949-এ আরবিআই কে জাতীয়করণ করা হয়। দেখো এরপর দেখো নাম্বার 13, নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতিকে? নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি কে? অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না উপরাষ্ট্রপতি? মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান হলেন অবশ্যই হবে আমাদের প্রধানমন্ত্রী। অপশন সি হবে প্রধানমন্ত্রী। তো দেখো আমাদের প্রথম দিকে ছিল তোমার 1951, মনে রাখবে 1951 থেকে শুরু হয় 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান বা যাকে বলবো আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা কি বলবো তাকে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তুলে দিয়ে 2015 সালে 2015 সালের 1 জানুয়ারি থেকে এই নীতি আয়োগ কিন্তু শুরু করা হয় এবং এই নীতি আয়োগের চেয়ারম্যান হন আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেছিলেন? জওহরলাল নেহরু, মহলানবিশ, দাদাভাই নৌরোজি, ডক্টর বি আর আম্বেদকর। তাহলে জাতীয় আয় ভারতের প্রথম যিনি পরিমাপ করেন তিনি হলেন দাদাভাই নৌরোজি। অপশন সি হবে আমাদের দাদাভাই নৌরোজি। আচ্ছা এরপর দেখো নাম্বার 15, সবুজ বিপ্লব ভারতের কোন শস্য উৎপাদনের সবচেয়ে বেশি প্রভাব ফেলে? কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব সব থেকে গুরুতর প্রভাব ফেলে? এটি হলো কিন্তু তোমার না তৈলবীজ, না ডাল, না ধান, অবশ্যই গম। সঠিক উত্তর হবে গম। এবং সালটা মনে রাখবে এই সালটা তোমার 1966 কোন 5 ইয়ার প্ল্যানে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ক্লিয়ার? তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটি শুরু হয়। এবং দেখো এই যে সবুজ বিপ্লব বিশেষ করে কোন কোন রাজ্যতে বেশি হয় আমরা তাহলে রাজ্যগুলো বলবো। একটা বলবো পাঞ্জাব, হরিয়ানা
এবং তোমার উত্তরপ্রদেশ, ক্লিয়ার সবার? চলো নাম্বার 16 দেখো, মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হন? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যদি হয়, কারা সবচেয়ে বেশি লাভবান হন? তো আমরা দেখি মনে হবে পেনশন ভোগীরা কখনো লাভবান হন না। কেন? দেখো, যারা পেনশন পায় তাদের কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। ধরো তুমি যদি 5,000 টাকা পেনশন পাও, তার মানে 5,000 টাকা 5,000ই থাকবে। হয়তো মার্কেটে দেখবে যে আলুর দাম 10 টাকা থেকে বেড়ে 40 টাকা হবে, তোমার বেতন তো বাড়বে না, তোমার পেনশন তো বাড়বে না। তার মানে পেনশন ভোগের কিন্তু এই মুদ্রাস্ফীতির সময় কিন্তু ভোগে খুব। আবার যারা যারা বেতনভোগী কর্মচারী, অর্থাৎ তুমি ধরো বেতন পাও 50,000, 50,000 টাকা তুমি বেতন পাও, তোমার বেতন ফিক্সড, কিন্তু বাজারের মূল্য তো চড়া দামে বিক্রি হচ্ছে সব। 10 টাকার জিনিস 40 টাকায়, 20 টাকার জিনিস 80 টাকায়, কিন্তু তোমার বেতন তো সরকার বাড়ায়নি। আমরা মুদ্রাস্ফীতি হলে কিন্তু যারা বেতনভোগী, যারা পেনশনভোগী, তারা প্রত্যেকে কিন্তু খুব কষ্ট, মানে খুব ভোগান্তকারী হয়। এবার দেখো ঋণদাতা, যারা ঋণ দেয়। ধরো আমি তোমাকে ঋণ দিলাম, ধরো আমি এই সময় তোমাকে ঋণ দিলাম 100 টাকা। তার মানে যখন ইনফ্লেশন চরম পর্যায়ে, তখন দেখো আমার যে টাকাটা তো ভ্যালু নেই, টাকার মূল্য শেষ। অর্থাৎ যে টাকায় আমি এখন যতটা ইউজ করতে পারবো, সেই টাকাটা মুদ্রাস্ফীতির সময় কিন্তু আর সেই টাকা আমি ব্যবহার করতে পারবো না ততটা। মানে এরকম ধরো যে আমি যদি এখন 100 টাকায় 10 কিলো চাল কিনতে পারি, যদি মুদ্রাস্ফীতি ঘটে তাহলে সেই 100 টাকায় আমি কিন্তু 5 কিলো চাল কিনতে পারবো। তার মানে দেখো টাকার ভ্যালু কমে আছে। দেখো, তার মানে যারা ঋণদাতা তারাও এখানে লাভবান হয় না, লাভবান হয় কারা? ঋণ গ্রহীতা, যারা ঋণ নেয়। আমার তো এখন ইনফ্লেশন, আমি যদি এখন ঋণ নেই, তাহলে ওই টাকাতে আমি সেই সময় অনেক কিছু করতে পারবো। এই জন্য বলা হয় যারা ঋণ নেয় তারা কিন্তু এই মুদ্রাস্ফীতির সময় লাভবান হয়। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি। চলো আমাদের অপশন বি হয়ে গেল। চলো এরপর দেখো, কত সালে ভারতের প্রথমবার ব্যাংকের জাতীয়করণ করা হয়? প্রথমবার ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়? 1951 সালে, 1969, 1980, 1991। তো মনে রাখবে, প্রথম ব্যাংকের জাতীয়করণ করা হয় 1969 সালে। এবং মোট কয়টি ব্যাংক? 14টি ব্যাংকে। 14টি ব্যাংকে 1969 সালে তোমার জাতীয়করণ করা হয়। এবং 1980 সালে আরো 6টি ব্যাংক করা হয়, আরো 6টি করা হয়। এটাও পরীক্ষা দেয় যে 1980 সালে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়? 6টি। তাহলে প্রথমে 14টি, তারপরে 6টি। এবার দেখো নাম্বার 18 দেখো, ভারতের অর্থবর্ষ শুরু হয় কোন তারিখে? 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই, 1 আগস্ট। দেখো, ভারতের অর্থবর্ষ শুরু হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় 31 মার্চ পর্যন্ত। মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আমাদের যে অর্থবর্ষ সেটা চলে। দেখো, এত সুন্দর তোমাদের বুঝিয়ে পড়াবো, তোমার অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই তোমাদের অনেক ভিডিও দেবো আমি। চলো এরপর দেখো নাম্বার 19 দেখো, মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি কি? কৃষি ও শিল্পের সহাবস্থান, ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের সহাবস্থান, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান, না আমদানি ও রপ্তানির সহাবস্থান? দেখো, মিশ্র অর্থনীতি মানে যে অর্থনীতিতে সরকারি এবং বেসরকারি উভয় মিলেই কাজ করবে। অর্থাৎ আমাদের দেশ কিন্তু একটি মিশ্র অর্থনীতি, যেখানে সরকারও এমপ্লয়মেন্ট জেনারেশন করে, আবার দেখবে বেসরকার কোম্পানিগুলো কিন্তু ভারতের জিডিপিতে অবদান রাখছে। তার মানে আমাদের কিন্তু সরকারি বেসরকারি দুটো মিলেই কাজ করে। যেটি তোমার এই মিশ্র অর্থনীতি, এই যে মিশ্র অর্থনীতি, এটি তোমার চালু হয় 1948 সাল থেকে। মনে রাখবে 1948 সাল থেকে চালু হয়। চলো এবার দেখো, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে? দেখো, যৌথ অধিবেশন, এই যৌথ অধিবেশন আছে তোমার আর্টিকেল নাম্বার 108-এ। আর্টিকেল নাম্বার 108-এ এই যৌথ অধিবেশনে কথা উল্লেখ করা হয়। যে যৌথ অধিবেশনের আহ্বান জানান রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। আহ্বান জানান
প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। কিন্তু এর সভাপতিত্ব করেন কে? এর সভাপতিত্ব করেন মনে রাখবে লোকসভার স্পিকার, মনে রাখবে লোকসভার স্পিকার এর সভাপতিত্ব করেন। নেক্সট আমাদের নাম্বার 21 দেখো, গ্রাম সভার সদস্য কারা হতে পারেন? গ্রাম সভা, গ্রামের সমস্ত শিক্ষিত ব্যক্তি, গ্রামের সমস্ত পুরুষ সদস্য, গ্রামের সমস্ত ভোটার তালিকাভুক্ত ব্যক্তি, গ্রামের শুধু ভূস্বামীরা। তার মানে গ্রাম সভার যে সদস্য, সদস্য কারা হন? অবশ্যই গ্রামের সমস্ত ভোটার তালিকাভুক্ত যে সমস্ত ব্যক্তি তারা এটি হতে পারে। এরপর দেখো নাম্বার 22, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, নির্দিষ্ট নয়। অবশ্যই উপরাষ্ট্রপতির কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল এইগুলো সবকিছু তোমার 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত। এরপর দেখো নাম্বার 23, ভারতের পকেট ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার আছে? দেখো কিছু ভেটো থাকে, সেই ভেটোগুলো পাওয়ার থাকে তোমার শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে। তো এই পকেট ভেটো মানে ধরো কোনো বিল রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হলো সাইন বা অ্যাক্টে পরিণত করার জন্য, তো রাষ্ট্রপতি সেই বিলটি কিন্তু তার ইচ্ছে মতো তিনি তার কাছে রেখে দিতে পারেন। মানে কোনো বিল যদি সাইন হওয়ার জন্য বা অ্যাক্টে পরিণত হওয়ার জন্য যখন প্রেসিডেন্টের সাইন লাগে, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি এই বিলটিকে কিন্তু তোমার সাইন না করে কি করতে পারেন, তার টেবিলে রেখে দিতে পারেন। একে বলা হয় পকেট ভেটো, পাওয়ার একটা, তার পাওয়ার, নিজস্ব পাওয়ার একটা পকেট ভেটো বলা হয়। তার মানে এই ভেটো, এই পাওয়ারটি কার? শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতির হাতে। অপশন সি হবে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি। বলবন্ত রায় মেহতা কমিটি, এই বলবন্ত রায় মেহতা কমিটি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? আবার বলছে এই বলবন্ত রায় মেহতা কমিটি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? আয়কর ব্যবস্থা, শিক্ষা সংস্কার, পঞ্চায়েতি রাজ, না নদী পরিকল্পনা? দেখো বলবন্ত রায় মেহতা কমিটি এটি যুক্ত তোমার পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে। অপশন সি হবে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে। যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত? 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে লাগু করা হয়। চলো এরপর দেখো আমাদের নাম্বার 25 এবং আমাদের লাস্ট প্রশ্ন এটা কিন্তু, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ভারতের প্রতিরক্ষা বাহিনীমূলক সর্বাধিনায়ক কি বা সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? খুব পরীক্ষা আসে। স্থলসেনা প্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী। মনে রাখবে আমাদের সুপ্রিম লিডার, যিনি আমাদের ভারতের সব থেকে হাইয়েস্ট পোস্টগুলোতে নিয়োগ করেন, তিনি হলেন রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে।